ভাবে বিজেপি শুরু করেছিল যে ভেবে এখন কিন্তু সেটা বুমেরাং হয়ে যাচ্ছে। তার কারণটা হচ্ছে যে বিজেপি কী ভেবেছিল, বিজেপির একটা শর্ট টার্ম গোল আর একটা লং টার্ম গোল, দু রকমের গোল আছে। একটা শর্ট টার্ম গোল হচ্ছে যে যদি ভোটার তালিকা থেকে 90 লক্ষ একটা টার্গেট রয়েছে যাদের ভোটারের বাদ দিয়ে দেওয়া হবে। আচ্ছা, যদি 10 কোটি 9 কোটি ভোটার হয়, তাতে যদি 90 লাখ মানে 1 লাখেরও কম যদি বাদ যায়, তাহলেও তো মানে 8 লক্ষ ভোটার থাকছে। এখন সেই 8 লক্ষ ভোটার কি বিজেপির পাবে, আর এই 90 লক্ষ ভোটারই কি শুধু মমতার ছিল? সুতরাং আমার মনে হচ্ছে এটা খুব অতি সরলীকরণ একটা ব্যাপার। এবং মমতা বিহারে কিন্তু নীতিশ কুমার মুখ্যমন্ত্রী, তিনি জেডিইউ বিজেপি ক্ষমতায়। সুতরাং সেখানে এসআইআর চালু করতে গেলে রাজ্য সরকারটাই তো তাদের হাতে রয়েছে। রাজ্য সরকারকে সঙ্গে না নিয়ে নির্বাচন কমিশন, আমাদের সাংবিধানিক যে রাষ্ট্রযন্ত্রের যে ব্যবস্থাটা, ফেডারেল স্ট্রাকচার, সেখানে কিন্তু রাজ্য সরকারকে সম্পূর্ণ বিরোধিতা থাকলে এসআইআরকে কার্যকর করা, মানে এভাবে আর কি যেটা বিজেপি করতে চাইছে, ওরা নির্ভর করছে এখানে যে ইলেকটোরাল অফিসার আছে আমাদের মিস্টার আগরওয়াল, ওনার ওপরে নির্ভর করে এটাকে বাদ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাহুল গান্ধী নয়। আমি সবসময় কথাটা বলি যে রাহুল গান্ধী ক্যান বি এ গুড সোল, গুড হিউম্যান বিং, কিন্তু রাহুল গান্ধী যেদিন বিহারে নির্বাচন কমিশনের প্রেস কনফারেন্স, আমি অবাক হয়ে গেলাম, সেদিন তিনি বিদেশে ছিলেন। তুমি ভোট চুরি নিয়ে সব থেকে বেশি সোচ্চার, অথচ তুমি বিহারে ভোট চুরি নিয়ে প্রেস কনফারেন্স না করে দিল্লিতে, বিভিন্ন অন্য রাজ্য, স্টেট ক্যাপিটালে। এবং কেন, আমি কংগ্রেসের এক নেতাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি তো একদম ইন্টেন্সিভ রিভিশনের বিরোধিতা করছো, তাহলে ইন্টেন্সিভ ক্যাম্পেইনটা বাবু তুমি বিহারে করো ভোটের সময়। বলে না, বিহারে কংগ্রেসের সেরকম স্ট্রেংথ নেই, সে কারণে যেখানে স্ট্রেংথ আছে, মানে কেরালায় গিয়ে রাহুল গান্ধী বিহারের ভোটের সময় ভোট চুরি নিয়ে বলছে। আরে বাবা, মমতার যদি স্ট্রেংথ নাও থাকে, সেই জায়গাটা তো সে যাবে আইডিওলজিক্যালি যে ইস্যুটাতে করতে হবে। এই যে আমি বলি লাগে রহ মুন্না ভাই, একটা অদ্ভুত মানসিকতা আছে, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তারা ক্ষমতায় রয়েছে, তারা বিরোধিতা করছে। সুতরাং এসআইআরটাকে কার্যকর করতে গেলে রাজ্য সরকারের যে ইনফ্রাস্ট্রাকচার, যে এই যে বিএলওরা যে বিদ্রোহ করছে, তো বিহারেও তো বিএলওদের বিদ্রোহ হতে পারতো, হয়নি। তাহলে এখানে বিএলওদের এই যে বিদ্রোহটা, এই যে এক একটা করে, মানে আমি 31 অক্টোবর থেকে এখনও পর্যন্ত বোধহয় 30খানা চিঠি মমতা বন্দ্যোপাধ্যায় লিখে দিয়েছে। ও তো 24/7 এটাই করে না। সুতরাং ও তো সারাক্ষণ ধরে এক একটা আত্মহত্যা, এক একটা মৃত্যু, সেটাকে নিয়ে ইস্যু করছে। এবং যেখানে বিজেপি ভোটের তালিকা থেকে যে বাদ দিতে চাইছে, শুধু তো মুসলিম নয়, হিন্দুরাও তো বাদ যাবে। এবং জিতেছে 77 জন বিজেপির যে এমএলএ, সেটা তো কুচবিহার থেকে বনগাঁ, এই জায়গাগুলোতে যদি এখন সীমান্তবর্তী রাজ্য বাদ যায়, তাহলে শুধু মুসলিম অনুপ্রবেশকারীরা বাদ যাবে, আর বিজেপির ভোটাররাও তো বাদ যাবে। সুতরাং আমার মনে হয় বিজেপি এটাকে একটা ইস্যু করতে চাইছে, প্রচারের অনুপ্রবেশটাকে, যে মুসলিম এত ঢুকে গেছে, এরা সব রোহিঙ্গা, এরা সব, এইটাতে যদি হিন্দু ভোটটাকে কনসলিডেট করা যায়, সেই লক্ষ্য রেখে করছে। কিন্তু সেই লক্ষ্য সফল হবে বলে আমার কিন্তু মনে হচ্ছে না। সামনে 2026 বিধানসভা ভোট আর কয়েকটা মাসের অপেক্ষা, কিভাবে দেখছেন এই যে বিহারে যে এত ভোটে জয়ী হলো, আমরা দেখলাম এনডিও-জিপি এবং বিজেপি বা নীতিশ কুমারের যে দল, তারাও একটা বিশাল অঙ্কের ভোট পেয়ে জিতে। তারপর বিজেপি, আমরা বঙ্গ বিজেপিও দেখেছি, তারা সরাসরি হুঙ্কার দিচ্ছে যে বঙ্গ কলিঙ্গ 2026-এ বিজেপি রাজ করবে। দেখো, বিজেপির তো অনেক দিনের লক্ষ্য পশ্চিমবঙ্গ দখল করা। আমাকে অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন একবার, দুঃখ করে, মানে আমি ইন্টারভিউ করছিলাম, বলেছিল যে কলকাতাতেই আসছিলেন, আমরা একসঙ্গেই আসছিলাম কালকা মেলে, সেখানে তখন অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন যে আমি শ্যামাপ্রসাদ মুখার্জির সেক্রেটারি ছিলাম। শ্যামাপ্রসাদ মুখার্জি জনসংঘের প্রতিষ্ঠাতা, বাঙালি, অথচ সেই বাংলাতেই আমরা কিছু করতে পারলাম না, আমরা হিন্দু বলয়ের পার্টি হয়ে গেলাম। তো যতদিন না পর্যন্ত, এবং অমিত শাহ কিন্তু পার্টির প্রেসিডেন্ট হয়ে প্রথম প্রেস কনফারেন্সে বলেছিলেন, আমি উপস্থিত ছিলাম, যে আমরা বিজেপি তখনই সর্বভারতীয় পার্টি হতে পারবো, শুধু গৌবলয়ের পার্টি হয়ে থাকবো না, অল ইন্ডিয়া পার্টি হতে গেলে আমাকে পশ্চিমবঙ্গটা পেতে হবে, নর্থ ইস্ট পেতে হবে, ইস্টার্ন রিজিয়ন পেতে হবে, আসামটা পেলো, ত্রিপুরাটা পেলো। তো এখানে হলো কি, ক্ষুধা বাড়লো, অ্যাপেটাইট বাড়লো, এবারে পশ্চিমবঙ্গটা দখল
করতে চাইছে, কিন্তু পশ্চিমবঙ্গটা দখল করতে গেলে তোমার রাজ্যে তো বিজেপির নেতৃত্বের একটা বিরাটভাবে অভাব না, সেখানে মানে নিজেদের মধ্যে খেয়ে মারামারি, আমি সেটা তো যাচ্ছি না। সদস্য তোমার সংগঠন দরকার না। নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা আছে, নরেন্দ্র মোদী বললেনও সেদিন যে পাটনা থেকে কলকাতায় গঙ্গা বইছে, সুতরাং আমরা এবার কলকাতায় যাব। তুমি যেটা বলছো ঠিক সেই কথাটাই তো না, যে আমাদের দখল করতে হবে, কি বললে, অঙ্গবঙ্গ কলিঙ্গ। তো দখল যে করবে, তোমাকে তো নরেন্দ্র মোদী তো মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী নন, নরেন্দ্র মোদী তো মমতার বিরুদ্ধে ভবানীপুরে প্রার্থী হতে আসছেন না। তাহলে আমি নরেন্দ্র মোদী, আমি একটা নিশ্চয়ই আমার ব্র্যান্ড ইকুইটি আছে, মোদী গ্যারান্টি দিচ্ছি, কিন্তু সেই বার্তাটা পশ্চিমবঙ্গে রাজ করতে গেলে ঘরে ঘরে যে পৌঁছে দেবে, 1 কোটি ভোটারে সদস্যের টার্গেট করেছিল বিজেপি, সে 1 কোটি কয়েক লক্ষতে গিয়ে থেমে গেল। তাহলে এইখানে তোমার সংগঠন নেই, তোমার নেতৃত্বের সংকট, এবং সেখানে অনেক নেতা আছে যারা আমি বলি খণ্ড খণ্ড, একটা অখণ্ড মমতাকে কাউন্টার করার জন্য একটা খণ্ড সুকান্ত, একটা খণ্ড শ্রমিক, এইভাবে হবে না। তোমার একটা, যেটা বিজেপির এক শীর্ষ নেতা এখানে এসে বলেছিলেন যে আমাদের মেন সমস্যা যে আমাদের একটা মমতা দরকার, যে মমতাকে সিপিএমকে তাড়িয়েছিল ওই রকম একটা মমতা দরকার, যে 24/7 রাজনীতি করে। তো আমি মনে করি ইটস নট কেক ওয়াক ফর বিজেপি। বিজেপি নিশ্চয়ই তার চেষ্টা চালিয়ে যাবে, বিরোধী দল হয়েছে, বিজেপি তো কিছুই ছিল না, সেখানে কংগ্রেস সিপিএমকে অবলুপ্ত করে দিয়ে বিজেপি প্রধান বিরোধী দল হয়ে গেল, এটা বিজেপির একটা অ্যাচিভমেন্ট, বিজেপি অনেকটা গেন করেছে। তাই বলে মানে ছেঁড়া কাঁথায় শুয়ে চাঁদকে ধরার যে স্বপ্ন, আমার মনে হয় না 2026-এ অন্তত সেটা সফল হবে। একেবারে শেষ প্রশ্নে যাব। আপনার সাংবাদিকতার জীবন প্রায় অনেকটা, আপনি 34 বছর বাম শাসনকে ভেঙে তৃণমূল সরকারকে আসতে দেখেছেন, বা বিরোধী দল হিসেবে বিজেপিকেও আপনি পশ্চিমবঙ্গে আসতে দেখেছেন। 2026-এর মেন টার্গেট বিজেপি বাংলাকে করতে চাইছে, ফলাফল নিয়ে আপনি কি বলবেন, বা আপনার অ্যাজাম্পশন? আমি মনে করি যে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাবে আর বিজেপি ক্ষমতায় আসবে, এটা বিজেপির শীর্ষ নেতারাও মনে করেন না। মোদী এবং অমিত শাহও জানেন যে এবারে সম্ভব নয়, কিন্তু ওনারা জেনারেল। একটা যুদ্ধ যখন হয় তখন সেনা প্রধান সে কি বলবে আমি যুদ্ধে হেরে যাব? তাহলে তো সমস্ত সেনা কর্মীরা তারা মনোবল ভেঙে যাবে। সুতরাং নরেন্দ্র মোদীকে বলতে হবে যে আমি এখানেও জঙ্গলরাজ শেষ করব, কিন্তু নরেন্দ্র মোদী তিনি জেনারেল, আর্মি জেনারেল, তিনি এটা বলছেন বটে, কিন্তু তিনিও জানেন সম্ভব নয়। সুতরাং আমি মনে করি না সম্ভব হবে। মূল প্রশ্নটা ক্ষমতাচ্যুত মমতা হবে না, কিন্তু মার্জিন কি হবে, অর্থাৎ বিজেপি 77টা এমএলএ ছিল, সেটা কি কমে যাবে নাকি কিঞ্চিত বাড়বে? অর্থাৎ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভোটের মার্জিন সেটা কমবে না বাড়বে? মমতা চেষ্টা করবে বিজেপিকে আরও দুর্বল করে দিতে, দিয়ে মার্জিনটাকে বাড়াতে, যে এসআইআর করা সত্ত্বেও তোমরা পারলে না। এটাই তো মমতার কাছে চ্যালেঞ্জ। কিন্তু ক্ষমতা আসা না আসার থেকেও বড় কথা হচ্ছে এখন মমতাকে প্রমাণ করতে হবে যে আরও বেশি করে ভোট পাওয়া। আর বিজেপির কাছে এখন লক্ষ্য, ভেতরের লক্ষ্য যে 77 ছিল ওটাকে অন্তত 100 যদি আমরা ক্রস করতে পারি, কারণ বিজেপির কিন্তু ভোট ব্যাংকটা বাড়ছে শতকরা, আর ধাপে ধাপে বিজেপির 2টো কাউন্সিলর জিতেছিল, কেউ ছিল না, সেখান থেকে বিজেপির গ্রোথ হয়েছে। সুতরাং এবারে 2026-এ বিজেপি পরাস্ত হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি মমতাকে পরাস্ত করতে পারলো, আমার মনে হয় সেটা নয়। কিন্তু বিজেপি চাইবে যাতে আর কি দুর্বল না হয়ে যায়, যেটা স্ট্রেংথ আছে তার থেকে আরও বাড়াতে, আর মমতা চাইবে যে সেই স্ট্রেংথটাকে আরও কি করে কমাতে হবে। নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। কিন্তু আরেকটা মজার জিনিস, যেটা বিজেপি প্রথমে হিন্দুত্ব দিয়ে শুরু করেছিল, এখন কিন্তু বিজেপি বুঝতে পারছে যে এখানে জয় শ্রীরাম দিয়ে ভোটটা হবে না, এসআইআরে চলে এসেছে। কারণ এসআইআর মানে অনুপ্রবেশ, তার ফলে হিন্দুত্ব, কাশ্মীর, যেগুলো অন্য জায়গায় বিহার উত্তরপ্রদেশে ইস্যু হয়, এখানে সেই ইস্যুতে যাচ্ছে না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পপুলিজম এখনও তো অনেক বাকি আছে ভোটের আসতে, আরও কী কী ঘোষণা করবে সেটার জন্যও তো বিজেপি নেতারা বুঝতে পারছেন না। নীতিশ কুমার যদি 10,000 টাকা ঘোষণা করতে পারে, তাহলে মমতা করলে তো দোষ বলা যাবে না।